আসসালামু আলাইকুম। তাহলে আমরা এই আর কথা না বলি, কথা এখন বন্ধ করো, শুরু করি আমরা। লন্ডীকরণ লবণ পরিশোষণ শেষ করছি আমরা। এখন তারপরে একটা আছে প্রোটন অ্যানায়ন কো ট্রান্সপোর্ট। হ্যাঁ, এটা বের করো। প্রোটন অ্যানায়ন কো ট্রান্সপোর্ট এরপরে আছে, পরেরটাতে দেখো এটাই তো নাকি প্রোটন অ্যানায়ন কো ট্রান্সপোর্ট হয়নি নাকি? আগের কোনটা পড়া হয়নি তোমার? স্যার আমরা আগের কোনটা পড়া হয়নি? স্যার এই অধ্যায় আজকে শুরু করছে। ও আজকে শুরু হচ্ছে। তাহলে ইয়েতে ইউটিউবে দেওয়া আছে, ইউটিউবে দেখলে বুঝে ফেলবে। ওই জন্য তো আরো ইউটিউবে দিচ্ছি, যাতে করে তোমরা পরে দেখতে পারো, দেখলে বুঝে ফেলবে। মানে আসলে লেখাটা সবচেয়ে সমস্যা। যেমন হলো জীববিজ্ঞান প্রথম পত্র 9 অধ্যায় প্রথম অংশ এরকম হতে পারে, অথবা লন্ডীকরণ লবণ পরিশোষণ এরকম লেখা থাকতে পারে মনে হয়। আমি দেখবো যে কি নামে দিয়েছি আর মানে আপনি লিখতে তাই না? ও আচ্ছা, এরপর থেকে তাই করবো তাহলে। হ্যাঁ, ওটা তো অসুবিধা হচ্ছে না। আচ্ছা দেখো, এখন তাহলে প্রোটন অ্যানায়ন কো ট্রান্সপোর্ট থেকে করো, তারপরে ইউটিউবে দেখো, দেখে যদি না বুঝো তাহলে পরে আবার আমাকে বলো, ক্লাস শেষে দেখা দিব। হ্যাঁ, দেখো তাহলে এখন হচ্ছে প্রোটন অ্যানায়ন কো ট্রান্সপোর্ট। প্রোটন অ্যানায়ন কো ট্রান্সপোর্ট। এটা বাংলা বললে কি হয় বলো? এটা বাংলা বললে কি হয়? কে বলতে পারবা এটা বাংলা কি হবে? প্রোটন অ্যানায়ন কো ট্রান্সপোর্ট এর বাংলা অর্থ কি? বাংলা বললে কি দাঁড়ায় বলো তো? হ্যাঁ, ঠিক বলেছি। প্রোটন আর অ্যানায়ন, কো মানে একসাথে, প্রোটন আর অ্যানায়ন একসাথে ট্রান্সপোর্ট হওয়া, মানে কি ট্রান্সফার হওয়া, মানে এক জায়গা থেকে আরেক জায়গায় চলে যাওয়া, এরকম। এটা হলো প্রোটন অ্যানায়ন কো ট্রান্সপোর্ট। দেখা যাচ্ছে এখান থেকে লিখে দেখা যাবে প্রোটন অ্যানায়ন কো ট্রান্সপোর্ট। প্রোটন অ্যানায়ন কো ট্রান্সপোর্ট। তো এটার জন্য একটা ছবি আঁকবো আমরা, সেটা হলো কোষ ঝিল্লি আঁকবো আর কি। কোষ ঝিল্লি আঁকবো, এটা মনে করো একটা কোষ ঝিল্লি। কোষ ঝিল্লির মধ্যে কতগুলো প্রোটিন অণু আছে যারা বাহক হিসেবে কাজ করে, অর্থাৎ বিভিন্ন আয়নগুলোকে ভিতরে বা বাইরে বের হয়ে যেতে বা ঢুকতে সাহায্য করে। এখন দেখো এখানে লেখা আছে, একটা হচ্ছে বহিস্থ দ্রবণ আর একটা অন্তঃস্থ দ্রবণ। এই দিকে ধরলাম বহিস্থ দ্রবণ, এটা হলো বহিস্থ দ্রবণ, আর এই পাশটা হলো অন্তঃস্থ দ্রবণ। কি ঘটনা ঘটে দেখো, ATPase এনজাইমের এটিপি ভেঙে যে ADP আর ইনঅর্গানিক ফসফেট তৈরি করে। তখন পরে আমি বিস্তারিত বোঝাচ্ছি। তখন কি হবে? তখন হচ্ছে প্রোটিন অনুরূপ বর্গের বাইরে দ্রবণে চলে যায়। এরপরে কিছু ক্যাটায়ন পরে বলি, আগে লিখে না। ক্যাটায়ন আবার কিছু প্রোটিন অনুরূপ বর্গের ভিতরে দ্রবণে চলে আসে। ADP প্লাস আর কি লিখেছেন? ADP প্লাস PI ইনঅর্গানিক ফসফেট। এবার হচ্ছে হাইড্রোজেন আয়ন এবং অ্যানায়ন একসাথে চলে আসছে।
এটা হলো মূল কথা। এখন আমি বলবো, তোমরা এখানে নাও, তারপর আমি বিস্তারিত বলছি কি কি কাহিনী হয়। প্রথম co-transport বেশি এটুকু সবার হয়নি। এই জিনিসটা হলো পরিস্থিতি, হ্যাঁ পরিস্থিতি। বুঝে গেলে তো বানাই লেখা যাবে, হ্যাঁ তখন তো আর মুখস্থ করতে হবে, তাই না? বুঝলে তো বানাই লেখা। তাহলে এবার বলি, হ্যাঁ মানে ঘটনা হলো এর আগেরটা ছিল যে লুণ্ঠিকরণের লবণ পরিশোষণ, তাই না? তো সেইটার সাথে এটা একটু আলাদা, মানে লবণ পরিশোষণে অনেক বৈজ্ঞানিক অনেক ধরনের মতবাদ ব্যক্ত করছে, হ্যাঁ যার যেটা মনে হয়েছে। হ্যাঁ আসলে 100% কোনো কিছুই নিশ্চিত না যে কিভাবে লবণ পরিশোষণ হয়। একজন এক এক ধরনের ধারণা পোষণ করছে, হ্যাঁ এই এবং এইসব ধারণা পোষণ কিন্তু সেই সব দেশের লোকেরাই করে থাকে যাদের খায় দেয় কোনো কাজ কাম নেই। মানে খায় দেয় কাজ কাম মানে অনেক যাদের টাকা পয়সার অভাব নাই, কোনো কিছু অভাব নাই, তারা মনে করো গবেষণা করে সময় কাটায়, তাই না? এবং দেখবে যে সেটাই, তাই না? তারা ছোটকাল থেকেই গবেষণার মধ্যে ব্যস্ত থাকে, ঠিক না? তোমরা যদি এখন পড়াশোনা বাদ দিয়ে অন্য কোনো গবেষণা করতে যাও, তো তোমাদের মনে হবে যে পড়াশোনা তাহলে কখন করবো, এই সেই অনেক পেশা। আর উন্নত দেশে ওই ধরনের জিনিসেরই লেখাপড়া করানো হয় যাতে তুমি আবিষ্কার করতে পারো, তাই না? উন্নত দেশগুলা তারাই উন্নত যারা হলো শীত প্রধান দেশ, তারা বেশি উন্নত হয়। মাথাটা ঠান্ডা থাকে, তো সতেজ থাকে আর কি। হ্যাঁ আর আমাদের গরম প্রধান দেশ, গরম প্রধান দেশে আবার আনন্দটা কি আন্দোলন বেশি হয়। মাথা গরম দেশ, আগুন বেশি ধরে, আগুন ধরে দেয়। হ্যাঁ এই যে ইয়েতে বলছে যে ওই যে স্লোগানে দেখছি এইভাবে বলছে যে একটা ছেলেকে ধরেছে, দেখে মনে হয় অল্প বয়স, তোমাদের বয়সই হবে, হ্যাঁ ওকে গ্রেপ্তার করছে, তারপরে বলছে কি দিয়েছি তো রক্ত, আরো তোমার রক্ত বলেই যাচ্ছে, আমাকে গ্রেপ্তার করছে। তাও বলছে, আবার বলছে কি লেগেছে রে লেগেছে, রক্তে আগুন লেগেছে। মানে গরম প্রধান দেশে এইসব একটু ভালো হয় আর কি। হ্যাঁ তো আবিষ্কার না, খালি এই যে এইসব। তো ওই গরমটা মনে করো ঢালে, মনে করো সম্পত্তির উপরেও গরম ঢালে, এই যে ভাঙচুর করা এটা সেটা, তাই না? এগুলো আছে আর কি। তো তাহলে এখানে ঘটনাটা হলো কোষ ঝিল্লির মধ্যে আমরা তো জানি অনেক ধরনের প্রোটিন আছে না? ওই যে আমরা জানি পেরিফেরাল প্রোটিন, তাই না? আন্তঃঝিল্লি প্রোটিন, অন্তর্নিহিত প্রোটিন, বিভিন্ন প্রোটিন থাকে। এগুলো বাহক প্রোটিন হিসেবেও কাজ করে। বাহক মানে এরা হচ্ছে বিভিন্ন কিছু ধরে নিয়ে বাইরে বা ভিতরে আদান প্রদান করতে পারে। তো বলা হচ্ছে প্রথমে যেটা হয় যে প্রথমে এটিপিএস এনজাইম, এটা হলো কোষ অভ্যন্তরে সাইটোপ্লাজমের মধ্যে এটিপিএস, কোন শব্দের শেষে এস থাকার অর্থ কিন্তু এনজাইম, বা এস যদি নাও থাকে উচ্চভাবে এস থাকে, হ্যাঁ যেমন ধরো অ্যামাইলেজ, তাহলে এস আসছে না, তার মানে বুঝতে হবে সেটা এনজাইম, সেটা এনজাইম। তো ওই এনজাইমের প্রভাবে এটিপি ভেঙে যায়, ওই এনজাইমের প্রভাবে এটিপি ভেঙে যায়, ভেঙে গেলে এডিপি আর ইনঅর্গানিক ফসফেট হয়, তখন একটা শক্তি উৎপাদন হয়। ওই শক্তি দ্বারা সাইটোপ্লাজমের ভিতরে থাকা প্রোটন ওই শক্তি দ্বারা চলে আসে হলো প্রোটিন অণুর উপর ভর করে বাইরের দিকে। যখনই এই প্রোটিনের উপর ভর করে বাইরের দ্রবণে চলে আসে, তখন অন্যান্য প্রোটিনগুলো সক্রিয় হয়ে যায়, অন্যান্য প্রোটিনগুলো সক্রিয় হয়ে যায়। এবং এখানে একটা যে তোমার পিএইচ গ্রেডিয়েন্ট, মানে পিএইচ এর একটা ঘাটতি হয়, মানে এখানে পিএইচ এর তুলনায় এখানে পিএইচ কি হয়ে যায়, কমে যায়। প্রোটন এখানে চলে আসে, যার জন্য এখানে পিএইচ কি হয়ে যায়, কমে যায়। প্রোটন যেখানে যাবে সেখানে পিএইচ কমে যাবে। তো পিএইচ যদি এখানে কমে যায় তাহলে অটোমেটিকলি
ভারসাম্যহীনতার মধ্যে একটা পড়ে যাবে, তাই কি না? যেহেতু এখানে ফোটন চলে আসছে, তাহলে ভারসাম্যটা নষ্ট হয়ে গেছে, এখানে পিএইচ কমে গেছে। তো পিএইচ কমে গেলে এই পিএইচ কে ঠিক করার জন্য, পিএইচ এর সমতা আনার জন্য ক্যাটায়ন জাতীয় উপাদানগুলা, এটা একটা দিয়ে পটাশিয়াম দেখানো হচ্ছে, এরকম ক্যাটায়ন জাতীয় যারা আছে তারা তখন অ্যাক্টিভ হয় এবং এই সমস্ত প্রোটিন অণুগুলো অ্যাক্টিভ হয়। সেই অ্যাক্টিভিটিসের কারণে ক্যাটায়নগুলো ধরে নিয়ে ভিতরের দিকে পাঠিয়ে দেয়। বুঝতে পারলো? মানে কি হলো, তার যাতে করে পিএইচ এর ভারসাম্যটা ঠিক থাকে। কিন্তু যখন আবার ক্যাটায়ন ভিতরে চলে যায়, তখন আবার অ্যানায়ন আর ক্যাটায়নের মধ্যে আবার একটা বিয়োগ পার্থক্য তৈরি হয়। বুঝতে পারছো? যেহেতু ক্যাটায়ন চলে গেছে এই পারে, তাহলে এখানে যে একটা ভারসাম্যতা ছিল সেটা নষ্ট হয়ে গেছে। তখন ক্যাটায়ন চলে যাওয়ার কারণে তখন অ্যানায়ন গুলো আবার অ্যাক্টিভ হয়, কারণ ওই পারে ক্যাটায়ন বেশি হয়ে গেছে। তাহলে অ্যানায়ন যায় একটা সমতা আনতে হবে। বুঝতে পারলো কি? তো তখন অ্যানায়ন হলো যে চলে আসতে চাই। তো অ্যানায়ন যখন চলে আসতে চাই, তখন এই যে প্রোটন যে ছিল সে তখন বলে যে ভাই আমি তো ভুলবশত যুদ্ধের মধ্যে ভুলবশত আমি সীমান্ত পার হয়ে অন্য দেশে চলে গেছিলাম, আমি তো আসলে বাইরে থাকার লোক না, আমি তো ভিতরে থাকারই লোক। আমি যুদ্ধ হয়েছিল একটা, বিস্ফোরণ ছিল, বিস্ফোরণে আমি ভয়ে চলে এসেছিলাম, আমাকে একটু নিয়ে যাওয়া হয়। তো তখন অ্যানায়ন আর কি, তখন অ্যানায়ন কি হবে, তখন অ্যানায়নটা এই যে অ্যানায়ন, এই অ্যানায়ন যখন ভিতরে ঢুকতে চাইবে তখন এই যে প্রোটন, এই প্রোটনও তোমার ভিতরে চলে আসবে। তাহলে একসাথে দুইটাই চলে আসে, তাহলে সমতা আসবে। কারণ এখানে ধরো এটা আসছে, এটা গেল, সমতা তো আছেই। এখন শুধু যদি তোমার হলো অ্যানায়নটা চলে যায়, তাহলেও আবার এই প্রোটনের একটা ঝামেলা। তো এই জন্য অ্যানায়ন আর ক্যাটায়ন একসাথে চলে যায় বলে এর নাম প্রোটন অ্যানায়ন কোট্রান্সপোর্ট। এখানে একটা বিষয় মনে রাখতে হবে, আর একটা বর্ণনা এরকম বলা হচ্ছে যে এখানে যখন প্রোটন চলে আসে, ক্যাটায়ন তো চলে যায়। তো মনে করো প্রোটন হচ্ছে বাড়ির ছেলে, তাকে মনে করো মা বাবা রাগ করে বাড়ির বাইরে বের করে দিয়েছে। তো বাড়ির বাইরে চলে আসছে, আসার পরে বাড়ির বাইরে চলে আসছে। এখন বাড়ির বাইরে চলে আসলে এখন ওই বাড়িওয়ালা অন্য একটা ছেলেকে দত্তক হিসেবে নিয়ে নিছে। যখনই নিয়ে নিছে, তখন প্রথম চিন্তা করছে আমার মা বাবা অন্য কাউকে দত্তক নিয়ে নিছে, আমি তাহলে এবার যাই। এ তখন যাইতে চাই, তখন বাড়ির যে মা বাবা ছিল সে বললো তুমি একা আসলে হবে না, এখন তো সমতা আছে, সাথে তোমার বউকে সাথে নিয়ে আসতে হবে, মানে দম্পতি অবস্থায় আসলে আসো, না হলে নাই। তখন প্রোটন অ্যানায়নকে সাথে নিয়ে চলে আসে, অ্যানায়নকে সাথে নিয়ে চলে আসে, তখন সমতাটা ঠিক থাকে। নাহলে এখানে আবার ঝামেলা হতো শুধু অ্যানায়নকে। তো দুইজন গেল, সমতা ঠিক থাকে, শুধু একাই গেল আবার সমতা সমস্যা হবে। তাহলে সাদিয়া বলো সমস্যা কোথায়? হ্যাঁ, এই হাইড্রোজেন, এটা এটা হচ্ছে, হ্যাঁ এটা হচ্ছে যে এটিপি এনজাইমের কারণে যখন এটিপি ভাঙে, তখন হচ্ছে যে সাইটোপ্লাজমের মধ্যে কিন্তু প্রোটন থাকে উদ্বৃত্ত, এই প্রোটনগুলা শক্তি, এটিপি ভাঙার কারণে যে শক্তি উৎপন্ন হয়, ওই শক্তি দ্বারা এরা ভিতরের দিকে চলে আসে। ভিতরের দিকে যখনই চলে আসে তখন পিএইচ গ্রেডিয়েন্ট হয়, মানে নতিমাত্রা বা ঢাল যেটা বলা হয়। হ্যাঁ হ্যাঁ, বাইরের দিকে আসে, বাইরের দিকে আসে, এটা বুঝতে তো, বাইরের দিকে আসলে পিএইচ গ্রেডিয়েন্ট হয়, মানে হলো বিভব পার্থক্য একটা হয় পিএইচ এর। পিএইচ এর বিভব পার্থক্য মানে পিএইচ এখানে কমে যায়, যখন পিএইচ কমে যায় তখন অন্যান্য প্রোটিনগুলো অ্যাক্টিভ হয়ে যায়। এখানে কিন্তু তিনটা প্রোটিন তা না, অনেক প্রোটিন আছে, অ্যাক্টিভ হয়ে যায়, অ্যাক্টিভ হয়ে ক্যাটায়ন দিয়ে এটাকে সমতা আনে। এবার যখন ক্যাটায়ন চলে যায়, তখন আবার ক্যাটায়ন অ্যানায়নের মধ্যে একটা পার্থক্য তৈরি হয়। তখন সেই পার্থক্য ঠিক করার জন্য তখন হচ্ছে অ্যানায়ন আসতে চায়, তখন প্রোটনও ওর সাথে চলে আসে। বা প্রোটন প্রথমে আসতে চায়, তখন হলো যে প্রোটন আসতে গেলে তখন এই প্রোটিন বলে না এখানে সমতা আছে, তুমি একা আসতে পারবে না, তুমি হচ্ছে অ্যানায়নকে সাথে নিয়ে আসো, তাহলে তুমি আসতে পারবে। তখন দুজন একসাথে চলে আসে। তাহলে দুজন একসাথে আসে বলে এর নাম প্রোটন অ্যানায়ন কোট্রান্সপোর্ট। এখানে তোমার পিএইচ এর গ্রেডিয়েন্ট মানে কিন্তু পার্থক্য বোঝায়, বইয়ের ভাষায় দেখো। আর হচ্ছে আরেকটা বিষয়ের বাংলা অর্থ জেনে রাখো, শেষের দিকে দেখো আছে পোটেনশিয়াল গ্রেডিয়েন্ট, মানে চার্জের পার্থক্য। পোটেনশিয়াল মানে আসলে শক্তি বোঝায়, হ্যাঁ, চার্জ বা পোটেনশিয়াল বা শক্তি, শক্তির পার্থক্য। আরেকটা দেখো ইলেকট্রোকেমিক্যাল পোটেনশিয়াল গ্রেডিয়েন্ট আছে না? হ্যাঁ, এটা মানে হলো চার্জের পার্থক্য যোগ পিএইচ এর পার্থক্য, একসাথে হলে এটাকে বলা হয় যে ইলেকট্রোকেমিক্যাল পোটেনশিয়াল গ্রেডিয়েন্ট, চার্জের পার্থক্য এবং পিএইচ এর পার্থক্য। আচ্ছা, এবার একটু বইয়ের ভাষা পড়ে দেখো, না বোঝার কি পাচ্ছ?
বইয়ের ভাষা করে রাখো, না বোঝার কি আছে।